This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটে নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। গণবিক্ষোভের আছে পতন হলো হাসিনা সরকারের। আপাতত সেনার দখলে থাকা বাংলাদেশ কিন্তু রুমেলা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। এই অগস্ট মাস, এবং আমি এর আগেও একবার বলছিলাম যে কবে সেই নির্মলেন্দু গুণ লিখে গিয়েছিলেন মুজিব হত্যার পর যে অগস্ট ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, শোকের মাস, নির্মম, নিষ্ঠুর। সত্যি তো সেই নিষ্ঠুর ছবিগুলোই আমরা দেখতে পাচ্ছি। 15ই অগস্ট, 5ই অগস্ট। অগস্ট সত্যি বাংলাদেশের ইতিহাসে হয়তো একটা কালো দিন। কিন্তু কেন হলো এটা? কি হতে হলো যার জন্য বাংলাদেশ আজ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে? কিন্তু এই রাজনৈতিক পালাবদলটা ঘটলো কি করে পার বাংলায়? কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজবো। অনেক খবর তো দিচ্ছি সারাদিনে, কিন্তু আমরা খবরের ভেতরে যাব, জানতে চাইবো আজকে যে কেন এই অনিশ্চয়তার বাংলাদেশ আজকে আমাদের সামনে, কেন 15 বছর ক্ষমতায় থেকে দেশ ছেড়ে একজন পাওয়ারফুল লিডারকে চুপি সারে পালাতে হলো ভারতবর্ষে। মুজিব কন্যা তিনি, মাথায় রাখতে হবে, তিনি কিন্তু মুজিব কন্যা, বঙ্গবন্ধু মুজিব কন্যা শেখ হাসিনা। গত কয়েক সপ্তাহের অশান্তি আর আগুনের মাঝে আজ বরং আমরা সেই দিকটা একটু খোঁজ করি। পূর্ব পাকিস্তান তৈরির পর থেকেই একের পর এক পালাবদলের সাক্ষী হয়েছে ঢাকা, রাজধানী ঢাকা। কিন্তু রাষ্ট্রপ্রধানকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে এমনটা অনির্বাণ এবারই প্রথম। রুমেলা, পালাতে ঠিকই হয়নি তার আগে, কিন্তু কখনো আর কি বাংলাদেশে একটা অদ্ভুত ট্র্যাক রেকর্ড আছে, কিন্তু কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে কিন্তু সপরিবারে হত্যা করা হয়েছে, অথবা পাঁচ যারা লিডার ছিলেন সকলেরই হয়তো জেল ঘোরার একটা ইতিহাস আছে। ইনফ্যাক্ট মুজিব পরবর্তী বাংলাদেশের সব রাষ্ট্রপ্রধানকেই জেলে কিন্তু ঢুকতে হয়েছে। জেনারেল জিয়া, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায় না থাকার সময় সবাইকে কিন্তু জেলে যেতে হয়েছে, এমনকি আজকের শেখ হাসিনাও কিন্তু বাদ যায়নি। তবে জেল থেকে বেরিয়ে 2008-এ ঢাকার মসনাদে বসার পর থেকে টানা তিনবার শাসন ক্ষমতা ধরে রাখার রেকর্ড কিন্তু হাসিনারই দখলে। যে ইনিংসটা থমকে গেল এই 5ই অগস্ট। এই নাটকীয় পতনের পেছনে কিন্তু অনেকেই হাসিনার এই লম্বা ইনিংসটাকে দায়ী করছেন। যে ভোটগুলোতে জিতে হাসিনা ক্ষমতায় থেকেছেন, সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। লাগাতার ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতায় শাসক হাসিনাকে ধীরে ধীরে আরো আনপপুলার করে দিয়েছে, এবং প্রতিষ্ঠান বিরোধিতার মেঘ ক্রমশ জমে উঠেছে। রুমেলা, আজকে আমরা একজন বিশিষ্ট সাংবাদিক ঢাকায় আছেন, মজুমদার জুয়েল, তার সঙ্গে কথা বলি। একেবারে আমরা কানেক্ট করেছি। মজুমদার জুয়েল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জুয়েল সাহেব, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিওয়ে। আমি রুমেলা রয়েছি, আপনার সঙ্গে রয়েছেন কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী। আসলে আমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে বৈষম্য বিরোধী আন্দোলন, তার থেকেই হয়তো এই 5ই অগস্ট যে ঘটনা ঘটলো। কিন্তু শুধুই কি বৈষম্য বিরোধী আন্দোলন, যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে যে এই অশোক কি, তার শিকড় কি অনেকটা গভীরে ছিল না? আঁচ করতে পারেননি শেখ হাসিনা? আঁচ বোধহয় করতে পারেননি, করতে পারলে হয়তো আজকে এই অবস্থা তৈরি হতো। আমাদের যতটুকু খবর, আমরা গত কয়েকদিন ধরে যতটুকু এখন আমরা খবর পাচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কিছু উপদেষ্টা, কয়েকজন মন্ত্রী, তারা কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলেন যে আন্দোলনটা আর আন্দোলনের সেই জায়গাটাই নেই। কিন্তু তারপরেও তিনি কেন জানি বুঝতে পারেননি, বা তিনি বুঝতে চাননি, আমরা ঠিক জানি না। তবে তার যেরকম চারিত্রিক বৈশিষ্ট্য, তাতে তার একটা কনফিডেন্স তৈরি হয়েছিল যে বাংলার মানুষ তাকে পছন্দ করেন, বাংলা মানুষ তার উন্নয়ন দেখেছেন। তার সবকিছু মিলে তিনি হয়তো মনেই করেছেন যে এত মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নামবে, সেটা তিনি কোনোভাবেই হয়তো আশা করেননি বা বিশ্বাস করতে চান। জুয়েল, আমাকে একটা কথা বলুন আপনি। ধরুন আমরা তো
সাংবাদিকদের কাজ ঘটনা ঘটার পর কাঁটাছেড়া। এখন কাঁটাছেড়া করতে গিয়ে আমার মনে দুটো তিনটে প্রশ্ন আসছে, সেটা আমি কতগুলো করতে পারবো আপনাকে জানি না, কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসছে আমার মাথায় যে আফটারঅল আন্দোলনটা তো করছিল ছাত্ররা। আপনার কি মনে হয় আজকে কাঁটাছেড়া করতে গিয়ে শেখ হাসিনা যদি একটু সহমর্মিতা দেখাতেন, একটু ভালোবাসা ঢেলে দিতেন ছাত্রদের দিকে, কড়া অবশ্যই সরকারকে হতে হয়, কিন্তু অত কড়া না হয় একটু ছাত্রদের যদি জড়িয়ে ধরা যেত, বলতো কি তোমাদের সমস্যা, এসো আমরা সমস্যা সমাধান করি, এই অ্যাটিটিউড নিলে কি সরকারটা বেঁচে যেত? একদম একদম, এটা শুরুতেই করা উচিত ছিল এবং শুরু থেকেই আমরাও বারবার বলার চেষ্টা করেছি, আমরা নানা টক শোতে বিভিন্ন কথাতেও আমরা বলেছি যে এই শিক্ষার্থীদের ডেকে একটু কথা বললেই তো সমস্যাটা সমাধান হয়ে যাবে। সামহাও তার সেই ওই যে আশা করেননি বা ভাবতে পারেননি বা যাই হোক না কেন, তার একটা ওভার কনফিডেন্সের কারণে কিন্তু আজকের এই অবস্থা তৈরি হয়েছে। না হলে এই ছোট ছোট বাচ্চাদের বা শিক্ষার্থীদের ডেকে উনি যদি গণভবনে কথা বলতেন, আজকের পরিস্থিতি কোনোভাবেই তৈরি হতো না। এবং এই কারণে আজকে যেভাবে পালিয়ে গেলেন তার কিন্তু সব অর্জন ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু আরেকটা শেষ প্রশ্ন আপনাকে করব জুয়েল, আমার এটা মনে হয়েছে, এটা আপনি আমাকে কন্ট্রাডিক্ট করতেই পারেন, হাসিনা সরকারের 15 বছর শুরু থেকে আজকে শেষ এই ফেজটাতে অন্তত তার রিয়েল ক্ষমতা টেস্টেডই হয়নি নির্বাচনী ময়দানে। আর কি মানে, আমি যেটা বলতে চাইছি, আমার হাতে 100 ভোট আছে, আমি 80 পেয়েছি, পরের নির্বাচনে আমি 60 পেলাম না 50 পেলাম কোনো হিসেবেই নেই, কারণ রিগড বা ফার্স যেটাই বলুন আপনি, এটা তো অনেকেরই একটা দাবি আছে বা অভিযোগ আছে। হাসিনা বোধহয় আজকে, আমি অন্তত টেলিভিশনের পর্দায় যেভাবে গণবিক্ষোভের ছবি দেখলাম, যেভাবে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছেন, সেই আনপপুলার, আপনি যে আনপপুলার হয়ে গেছেন সেটা নির্বাচনটা সুষ্ঠুভাবে না করে হাসিনার বোধহয় নিজের আনপপুলারিটি সম্পর্কে কোনো ধারণাই ছিল না, যার জন্য তিনি কড়া হাতে দমন করতে গিয়ে নিজেকেই তার নিজের রাষ্ট্র ছাড়তে হলো, তাই কি? একদম একদম, আমি আপনার সাথে কনফ্লিক্ট করবো না, একদম একমত আপনার সঙ্গে। এই ঘটনাটাই ঘটেছে 2014, 2018 এবং 2024। তিনি যেভাবে নির্বাচনগুলো করেছেন, তিনি যেভাবে জিতে এসেছেন, সেটি আসলে সাধারণ মানুষ নিতে পারেনি। একদম হয় না যে কিছু দলীয় সাপোর্ট তো আছে, দলীয় ভোট আছে, এর পাশাপাশি লিবারাল ভোট। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ভোট দেবো কি দেবো না, কাকে দেবো না, এই ভোটটা একদম জিরোতে চলে গেছে। পাশাপাশি যারা আওয়ামী লীগের সাপোর্টার, আওয়ামী লীগের ভোটার ছিলেন, তারাও জাননি। কেন জাননি? কারণ দেখেছেন যে এখানে তো কাকে ভোট দেবো, আমার যদি একটা প্রার্থীকে পছন্দ না হয়, আমি যে বিকল্প কাউকে দেবো সেই পথটুকু ছিল না। এ কারণে মানুষও কিন্তু ভোটে যাননি। সে কারণে তিনি আসলে মানুষের মধ্যে তার জনপ্রিয়তা কতটুকু তিনি যাচাই করতে পেরেছেন বলে আমার কাছে মনে হয়। একেবারেই জুয়েল সাহেব, মজুমদার জুয়েল বিশিষ্ট সাংবাদিক ছিলেন আমাদের সঙ্গে ঢাকা থেকে। অনেকগুলো পয়েন্ট এক্ষেত্রে উঠে আসছে। একটাই যে লম্বা ইনিংস, ক্ষমতার আস্ফালন, আর যদি হাসিনা একটু নমনীয় হতেন তাহলে বোধহয় এই পথ পরিবর্তনটা দেখতে হতো না। লাগাতার ক্ষমতায় থাকার পর অ্যান্টি ইনকামবেন্সি মানে প্রতিষ্ঠান বিরোধিতা, সেটার ক্ষোভ আরো বহুগুণ বেড়ে যায়। এই কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন যাই বলুন না কেন, যার জেরে শেষ পর্যন্ত এই পথ পরিবর্তন। ঠিকই বলেছো রুমেলা। আমার মনে হয় এই আগে কি হয়েছে সেই ঘটনাক্রমের কচকচিতে না গিয়ে একটা জিনিস হয়তো, যেটা জুয়েলও বলছিলেন, আমরাও আলোচনা করছিলাম রুমেলা, যে একটু সহানুভূতি, একটু ভালোবাসা, একটু যদি কাছে টেনে আনার যদি ইয়ে থাকতো, তাহলে হয়তো হাসিনা সরকারটা বেঁচে দিত। এবং সব থেকে খারাপ জিনিস যেটা হলো, আজকে রাজাকার ছিল বাংলাদেশের সব থেকে ঘৃণিত শব্দ, আজকে আমি রাজাকার বলে স্লোগান উঠছে, এবং সাধারণ মানুষ, রাজাকারের ফ্যামিলির নয়, সাধারণ মানুষ। এবং হাসিনা যেটা করলেন, হয়তো প্রবল উচ্ছ্বাসে এবং তার ক্ষমতার দম্ভে উনি বললেন যে রাজাকারকে কি আমি কোটা দেবো, মুক্তিযোদ্ধা ভার্সেস রেস্ট অফ ইয়ে হয়ে গেল বাংলাদেশ। এটাই হচ্ছে সব থেকে খারাপ হলো। আমরা কোনো এক্সপার্টের সঙ্গে কথা বলি, আমরা কথা বলবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এই মুহূর্তে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী। স্বাগত জানাবো আপনাকে রাজাগোপাল বাবু। স্টুডিও থেকে আমি রুমেলা রয়েছি, সঙ্গে রয়েছেন কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী। এই মুহূর্তে মনে হয় রাজাগোপাল বাবুর কাছে প্রথম প্রশ্নটা অনির্বাণ তোমার হওয়া উচিত। একটু আগে আপনি হয়তো শুনেছেন কিনা জানি না, আমি মজুমদার জুয়েলের সঙ্গে কথা বলছিলাম। আমার দুটো তিনটে জিনিস মনে হচ্ছে আর কি, মানে অনেক কিছু প্রশ্ন অ্যাজ এ জার্নালিস্ট ভেসে আসছে মাথায়, কিন্তু একটা দুটোর বেশি তো করা যায় না।
এই হাসিনা সরকার একটা আনপ্রেসিডেন্টেড ইকোনমিক প্রোগ্রেস দিয়েছিল বাংলাদেশকে, কেউ অস্বীকার করতো, বিরোধী বিএনপি নেতারাও করতে পারবে না। ফ্লাইওভার করেছেন, নানা ধরনের ইকোনমিক প্রোগ্রামস নিয়েছেন, কিন্তু এই হাসিনা সরকার বা শেখ হাসিনা কি করে ওভারনাইট এত আনপপুলার হয়ে গেলেন? হ্যাঁ দেখুন, মানে অনেক কিছু জিনিস কাজ করছে। 2009-এর যে ইলেকশন হয়েছিল সেটা যে রিগড হয়েছিল কেউ বলবে না, কিন্তু 2014 এবং পরবর্তী যে কটা 3টে নির্বাচন ঘটেছে মোটামুটিভাবে সেখানে কোনো বিরোধী দল পার্টিসিপেট করেনি। অর্থাৎ গত 14-15 বছর ধরে সেখানে মানুষ কোনো ভোট দেয়নি। যে সমস্ত ইয়ং জেনারেশান তারা ভোট ব্যাপারটাই বোঝে না। বোঝাই যাচ্ছে যে তাদের ভেতরকার পুঞ্জীভূত ক্ষোভ কিন্তু ব্যাপকভাবে ছিল। দেশ একবার গণতন্ত্রকে টেস্ট করেছে, আপনি সেখানে যদি কোনোভাবে গণতন্ত্রকে সরিয়ে দেন, এর একটা জবাব মানুষ সুযোগের অপেক্ষায় থাকে। এবং সত্যি কথা, বাংলাদেশের যে ধরনের ইকোনমিক ডেভেলপমেন্ট, শুধু ইকোনমিক ডেভেলপমেন্ট না, আপনি বিভিন্ন সোশ্যাল প্যারামিটার দিয়ে দেখেন বাংলাদেশ, যেমন মেয়েদের শিক্ষা, ম্যাটার্নাল মর্টালিটি, সব দিকে কিন্তু বাংলাদেশ ভারত থেকে এগিয়ে। একটা নিঃশব্দ বিপ্লব সেখানে ঘটেছে এবং অনেকটাই ঘটেছে শেখ হাসিনার নেতৃত্বের ফলে। কিন্তু এটাও যে দেখতে হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের সাথে চাকরি হয়তো কিছু ঘটেছে, কিন্তু যে চাকরিটা প্রয়োজন সেটা হচ্ছে ডিসেন্ট এমপ্লয়মেন্ট। যে চাকরি দিয়ে আমি ভালো করে সংসার চালাতে পারবো, মা বাবাকে দেখতে পারবো, যে চাকরিটা কিন্তু বাংলাদেশে সরকারি চাকরি ছাড়া আর কিছু নেই। রাজাগোপাল বাবু ধন্যবাদ আমাদের সঙ্গে থাকেন। আমরা আপনাকে একটু আটকে রাখবো, আরেকটা খবর আপনার কাছে আমরা যাব, একটু যদি ওয়েট করেন। আমরা বাংলাদেশের খবর শেষ করে টেমস নদীর পাড়ে যাব। এই ক্ষমতা আঁকড়ে থাকার প্রবণতা, এই প্রবণতাই কিন্তু শাসক হাসিনাকে অবাধ নির্বাচন থেকে দূরে রেখেছেন, যার ফল হলো মারাত্মক। সকলকে দেখলাম। সবচেয়ে বড় কথা, গণতান্ত্রিক নির্বাচন কিন্তু শাসককে নিজের ক্ষমতা যাচাই করে নেওয়ার একটা সুযোগ করে দেয়, তিনি তা করেননি। আমরা বাংলাদেশের খবরে থাকবো। রুমেলা, তুমি আমাদের বাংলাদেশ নিয়ে আর কি টপ আপডেট আছে আমাদের শোনাও। এই মুহূর্তে এদেশে বসে বাংলাদেশ ছাড়া আর কোনো খবরই তো আমাদের নজরে নেই। শিরোনাম আঁকড়ে রয়েছে পড়শি দেশ বাংলাদেশ। কোন কোন খবর রয়েছে গুরুত্বপূর্ণ 5টি আপডেট আপনাদের দিই। বাংলাদেশে চূড়ান্ত অচলাবস্থা জারি, তার বলার অপেক্ষা রাখে না। বিকেল 3টের মধ্যে সংসদ ভাঙার হুঁশিয়ারির পরই তা মেনে নিলেন রাষ্ট্রপতি। বিকেলের মধ্যে সংসদ না ভাঙলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী মঞ্চ, আর এরপরই সংসদ ভাঙার সিদ্ধান্ত ঘোষণা। পরবর্তী আপডেট, কারফিউ উঠেছে কিন্তু এখনও অশান্ত বাংলাদেশ। স্কুল কলেজ খুললেও পড়ুয়াদের দেখা নেই। কলেজ খুললেও এখনই ক্লাস শুরু হচ্ছে না। দোকানপাট খুলেছে, রাস্তাঘাট কার্যত শুনশান। আতঙ্ক কাটিয়ে কিছু মানুষ রাস্তায় বেরিয়েছে। অন্যদিকে শেখ হাসিনা দেশ ছাড়লেও এখনও বাংলাদেশ অশান্ত। প্রতি মুহূর্তের আপডেট পাচ্ছি। জনতার ক্ষোভ আছড়ে পড়েছে বাংলাদেশ পুলিশের ওপর। অধিকাংশ থানাতেই পুলিশ নেই, প্রাণ ভয় তারা থানা ছেড়ে পালিয়েছে। আর এখনই বাংলাদেশ থেকে ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসার পরিকল্পনা নেই, তবে পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠকের পর এমনটাই জানিয়েছে কেন্দ্র। প্রায় 13,000 ভারতীয় বাংলাদেশে আছেন বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাশাপাশি বাংলাদেশের শেরপুরের দিকে নজর রাখবো। 2টি কারাগার, সেই 2 কারাগারে হামলা, জেল থেকে পালালো 518 বন্দী। নিরাপত্তা বাড়ল বাংলা সীমান্তে। নাইট ভিশন ক্যামেরায় বিএসএফ এর কড়া নজরদারি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে মহদীপুর, হিলি, ফুলবাড়ি, চ্যাংরাবান্ধা সীমান্তে বিশেষ নজর রয়েছে। আসলে এই 5টা আপডেট কোনোটাই বাংলাদেশের বাইরে নয়, বাংলাদেশ নিয়ে আমাদের উদ্বেগ বাড়ছে। এবং সব থেকে বড় খবর এখন যেটা আমাদের ফলো করতে হবে রুমেলা, এই সরকার পতনের পর কি করবেন হাসিনা? বড় প্রশ্ন এখন। হাসিনাকে যে বিমান নিয়ে এসেছিল ভারতবর্ষে, সেই C-130 যে বিমানটি কিন্তু আজ সকালেই হিন্ডন, দিল্লির কাছে হিন্ডন এয়ারবেস থেকে উড়ে গিয়েছে নিজেদের দেশে। ANI সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যে হাসিনাকে ছাড়াই 7 আধিকারিককে নিয়ে এয়ারবেস ছেড়েছে ওই বিমান। সূত্রের খবর, শেখ হাসিনা আপাতত ভারতেই থাকছেন। আর এই এয়ারবেসে সদ্য ক্ষমতা হারানো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। সকাল থেকে তাই চূড়ান্ত তৎপরতা হিন্ডন এয়ারবেসে। সকালে হিন্ডন এয়ারবেসে ঢোকে কালো রঙের 2টি সরকারি বুলেট প্রুফ গাড়ি। রাষ্ট্রপতির সুরক্ষায় ব্যবহার করা হয় এই বুলেট প্রুফ গাড়ি। সেই ছবি আপনাদেরকে দেখাবো যেখানে বুলেট প্রুফ গাড়ি ঢুকেছে এবং এই মুহূর্তে হিন্ডন এয়ারবেসে সেখানে চূড়ান্ত তৎপরতা। আমরা কথা বলবো, প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন, প্রতি মুহূর্তের আপডেট আমাদেরকে দিচ্ছেন। জ্যোতির্ময়।
এখন দুপুর 2টো নাগাদ এই যে দুটি গাড়ি, সেই দুটি গাড়ি কিন্তু বেরিয়ে চলে গিয়েছে হিন্ডন এয়ারওয়েজ থেকে। যে প্রশ্ন সব থেকে প্রাসঙ্গিকভাবে এই মুহূর্তে সামনে আসছে তা হচ্ছে শেখ হাসিনা তিনি কোথায় রয়েছেন। অত্যন্ত সংগত কারণেই ভারত সরকার সেই জায়গা, অর্থাৎ কোথায় তাকে রাখা হয়েছে সেই জায়গার কোনোভাবেই তা প্রকাশ করবে না ভারত সরকার। কিন্তু আমরা আজকে যে তৎপরতা চোখে পড়ছিল আমাদের, সকালে দুটি বুলেট প্রুফ গাড়ি ভেতরে ঢোকে, দুপুর 2টো নাগাদ সেই বুলেট প্রুফ গাড়ি আবারও বেরিয়ে যায়। যে সময় বুলেট প্রুফ গাড়ি দুটি বেরিয়ে যাচ্ছিল, গাড়িতে ড্রাইভার ছাড়া আর কোনো যাত্রী সেখানে ছিল না। এবারে যে প্রশ্ন সামনে আসছে, গতকালই অজিত দোভালের সঙ্গে যখন বৈঠক করেন শেখ হাসিনা, তিনি ইচ্ছা প্রকাশ করেন, সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসছে, যে তার মেয়ে সাইমা ওয়াজিদের সঙ্গে দেখা করতে চান তিনি। সাইমা ওয়াজিদ তিনি দিল্লিতে থাকেন, তিনি WHO দক্ষিণ পূর্ব শাখার তিনি ডিরেক্টর। ফলত এই তার কন্যার সঙ্গে কোথায় দেখা হবে সেই ছবিও কিন্তু আমাদের সামনে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, যে স্বয়ং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি নিজে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধানের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থার। এবং জ্যোতির্ময়, আমাদের নজর থাক আগামী 2-3 দিন ভারতেই থাকছেন শেখ হাসিনা। দেখো অনির্বাণ, এর আগেও শেখ হাসিনা এদেশে এসেছেন 1975 সালে পান্ডারা রোডে, নয়াদিল্লি। সেখানে ইন্দিরা গান্ধী তখন তাকে প্রোটেকশন দিয়েছিলেন। কিন্তু যদি আমরা প্রেক্ষাপট দেখি সব দিক থেকে, আর্থ সামাজিক পলিটিক্যালি, সেই সময় আর এই সময়ের মধ্যে অনেক পার্থক্য। আজ যদি শেখ হাসিনাকে এখানে পলিটিক্যাল অ্যাসাইলেম দেওয়া হয়, তাহলে কি সত্যি সেখানে পরবর্তীতে কোনো প্রভাব পড়বে না? তো এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে এবং ভারত সরকার কিন্তু সেটাই 10 বার ভাবছেন, কারণ একটা ভারত বিরোধী একটা স্ট্রেন কিন্তু বাংলাদেশের আন্দোলনে রয়ে গেছে। এবং সেই ভারতই যদি আজকের দিনে যে ঘৃণিত লোককে আশ্রয় দেয়, তাতে ভারত সরকারের ইমেজ সারা বিশ্বব্যাপী ক্ষুণ্ণ হবে কিনা সেটা কিন্তু একেবারেই। ওখানে মূর্তি ভাঙা হচ্ছে, এখানে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না? তো এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ওঠে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কি বলেছেন আজ সংসদে, শুনবো। We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals there, of which about 9,000 are students. The bulk of the students, however, have already returned to India. It is our expectation that the host government will provide the required security protection for these establishments. We look forward to their normal functioning once the situation stabilizes.